আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের জাতির জীবনে ভবিষ্যতে কি অপেক্ষা করছে? বর্তমানে আমাদের জাতির অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, মন এবং মানসিকতা কোন পর্যায়ে আছে? আমরা কি নাকে তেল দিয়ে সুন্দরভাবে ঘুমাবো যে অচিরেই আমরা ঘুম থেকে জেগে দেখব যে এক সকালবেলা আমাদের পুরো দেশটি সিঙ্গাপুর হয়ে গিয়েছে। এরপর ম্যানহাটান হয়ে গেছে আমেরিকার, অথবা সেই লন্ডনের পিকাডিলি হয়ে পড়েছে পুরো ঢাকা শহর। এই যে নাকে তেল দিয়ে বাঙালির যে ঘুমানোর অভ্যাস, নাকে তেল দিয়ে ঘুমা, অলসতা, কিংবা আমাদের দেশে যে আষাঢ়ি গল্প, কেন আষাঢ়ি গল্প হলো? এরকম আষাঢ় মাস, অঝোরে বৃষ্টি, এখন সেই বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত অঝোরে বৃষ্টি হতো। এটাকে আমরা বলতাম আমাবাতাই, আমাবাতি। আমাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির মানে চারিদিকের ফসলের মাঠ ঘাট সব তলিয়ে যেত বৃষ্টির পানিতে, এবং কখনো কখনো 3 ফিট 4 ফিট পর্যন্ত পানি বেড়ে যেত, বাড়ির দুয়ারে পর্যন্ত মাছ চলে আসতো। তো ওই সময়টাতে যে আমরা ছোট বাচ্চা যারা আছে, তারা চাচা দাদি সময় কাটানোর জন্য তাদের কাছে গল্প শুনতে চাইতাম, অথবা যারা দুরন্ত পানিতে নেমে যেতে চাইতো, দাদা দাদিরা তাদেরকে গল্প শুনিয়ে তারপরে তাদেরকে শান্ত রাখতো। এই যে গল্প শুনিয়ে শান্ত রাখতো, এটাকে বলা হয় আষাঢ়ি গল্প। কোনো কাজ নেই, কর্ম নেই, জাস্ট গল্প। এখন আমরা কি এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু শুনছি সবই কি আষাঢ়ি গল্প? নাকি আমাদের যে ভাগ্যের আকাশ, সে আকাশে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে, কিংবা কোনো একটা কোণ থেকে, কৌণিক দূরত্ব থেকে প্রচণ্ড কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের যে আগমন, সেটা অনিবার্য হয়ে পড়েছে। আমরা যে ঘরে বসবাস করি, সেই ঘরের মেঝেতে মানে বিভিন্ন কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, এগুলো কি বাসা বেঁধেছে, নাকি একেবারে সব কিছু ছিমছাম? এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের অর্থনীতির কথা বলি। আপনি যদি দেখেন, গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত 3 বছরের রপ্তানি জ্যামিতিক হারে কমেছে। আমরা সারা দুনিয়াতে এক্সপোর্টের ক্ষেত্রে, গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে 2 নম্বর ছিলাম। এখন এটা 2 নম্বরের জায়গায় 3 নম্বর থাকবে, 4 নম্বর থাকবে, না 5 নম্বর থাকবে, এটা নিশ্চিত নয়। গার্মেন্টসের ব্যবসা, এক্সপোর্ট সেই পরিমাণ কমে গেছে, এবং এই অবস্থাতে আমরা বগল বাজাচ্ছি যে আমাদের সেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ 37 বিলিয়নে, সেই যাকে বলা হয় পৌঁছে গেছে। এটাকে যদি আপনি ধরেন যে একটা মৃত মানুষের শরীরে যদি মরে যাচ্ছে, সেই মৃত মানুষের শরীরে যদি যৌবন আসে, তার গোপনাঙ্গ দাঁড়িয়ে যায়, তখন মানুষ যেভাবে হাসাহাসি করবে বা সে লাশ রেখে যেভাবে পালাবে, যে একটা লাশ সে মরে যাচ্ছে, সেই অবস্থাতে চ্যাটাং করে দাঁড়ায় গেছে একটা জিনিস, তার সে আশ্চর্য ঘটনা অর্থনীতিতে যখন এরকম কোনো ঘটনা ঘটে যে সমস্ত সূচক নিম্নমুখী, কিন্তু একটা সূচক ঊর্ধ্বমুখী। বিখ্যাত একটা সিনেমা দেখেছিলাম, এটা সম্ভবত গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা, অথবা মৃণাল সেনের, আমি জানি না, কিন্তু সিনেমাটার কথা মনে আছে। তো সেখানে এক বৃদ্ধ, সে মরে যাবে, মরে যাওয়ার আগে তাকে নদীর তীরে নিয়ে যাওয়া হলো। হিন্দু রীতি অনুযায়ী সেখানে তাকে কীর্তন, যাকে বলে, শোনানো হবে, এবং কীর্তন শুনতে শুনতে সে মরে যাবে। মরে যাওয়ার পর তাকে ওখানে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে, এবং এর জন্য চণ্ডাল বসে আছে সেখানে, আত্মীয় স্বজনরা সবাই বসে আছে। কখন মরবে বৃদ্ধ, এমন সময় একজন লোক এসে সেই বৃদ্ধ
তার যে আত্মীয়-স্বজন তার হাতে পায়ে ধরে বলল যে, "এই বৃদ্ধর সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। এখন যদি এই বৃদ্ধের সাথে বিয়ে হয়, তো বৃদ্ধ একটু পরে মারা যাবে। মারা গেলে আমার মেয়েটাকেও এখানে সতীদাহ প্রথায় তাকে চিতায় যেতে পারবে সে, আমার মেয়েটাও পুণ্যি লাভ করে স্বর্গে যাবে, আর আমরাও স্বর্গে যাব।" তারা উচ্চারণ স্বর্গে আঞ্চলিক ভাষায় বলছিল, স্বর্গে, এইজন্য আমি বললাম আমরাও স্বর্গে যাব। এবং বিয়ে হয়ে গেল। এখন বৃদ্ধ তো অজ্ঞান, সে মরে যাবে আরেকটু পরে। অজ্ঞান, চিতা রেডি। তো কিন্তু হঠাৎ করে যে কোনো কারণ হোক রাতে বুড়া মরেনি। সব লোকজন হতাশ হয়ে চলে গেল। শুধুমাত্র যে চণ্ডাল, যে এটা চিতা জ্বালাবে, সে দূরে বসে আছে। আর ওই যে নববধূ, সে বসে আছে। সকালবেলা বুড়া একটু চোখ মেলছে, দেখে তার পাশে অনিন্দ সুন্দরী যুবতী এক মেয়ে। তো যুবতী মেয়ে দেখে সে জিজ্ঞেস করলো, "তুমি কে গা?" তখন সে মহিলা বলল যে, "আমি তোমাদের স্ত্রী।" বললো, "বলো কি, কিভাবে হলো?" বলে যে, "এই কারণে হলো, আমাকে তোমার সাথে স্বর্গে পাঠানোর জন্য বিয়ে দেওয়া হয়েছে।" তো বুড়া খুব অবাক হয়ে গেল এবং তার ভেতরে লোভ আসলো। সে কোন ফাঁকে সেই তরুণীর হাতটা কোনো মতে উঁচু করে তরুণীর স্তন্যে একটা চাপ দিল। এবং ওই পুরো হল ভর্তি যারা এই সিনেমাতে হাসতে হাসতে মরে যায় এই দৃশ্য দেখে। তো এই যে দেখেন সিনেমাটিক যে ঘটনা যা কিছু বলছি, এরকম আমাদের অর্থনীতিতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। অর্থনীতি যখন চরমে তখন রিজার্ভ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ তখন ঘুষ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ দুর্নীতি বাড়ছে, অর্থনীতিতে কোনো আয় আয় রোজগার নাই, বাজেট বাড়ছে, ট্যাক্স বাড়ছে। এবং আমাদের এই সমাজে দরিদ্র যারা আছে তারা তো শেষ, যারা ধনী আছে তাদেরকেও শেষ করে দেওয়ার জন্য যাকে বলা হয় সরকার খলক নামিয়েছে। একজন দেশের প্রবীণ রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ, তিনি তার দুঃখের একটা কথা বলছিলেন যে তার কাছে একটা অনেক পুরনো একটা গাড়ি আছে, এখন সেটা সে বিক্রিও করতে পারছে না, ব্যবহারও করতে পারছেন না। যখন সে এমপি ছিল সেই আমলে তার সেই গাড়ির ট্যাক্স এসে যায়, অর্থাৎ সে ব্যবহার করে না, বিক্রিও করতে পারে না, ডিমোরালাইজ করতে পারে না, কিন্তু ওই নম্বরটা তার কাছে আছে, এই জন্য তাকে প্রতি বছর 2 লাখ টাকা করে সেটাকে ট্যাক্স দিতে হয়। তো এই বছর সেই যে গাড়ির যে সিসি, সেই গাড়ির সিসি অনুযায়ী এই বছর সে তার ভদ্রলোকের ট্যাক্স আসছে 5 লাখ টাকা। তো উনি যে বক্তব্য দিচ্ছেন 2 লাখ সময় উনি বক্তব্য দিচ্ছেন, আর 5 লাখের সময়টাতে তার বক্তব্য মানে তার ঘুম হারাম হয়ে গেছে। এই ভদ্রলোকের কোনো আয় নাই, রোজগার নাই, তার একটা ছেলে, সে চাকরি করে, সে একটা বাড়ি সরকার থেকে সে একটা জায়গা পেয়েছিল, সেখানে কোনো মতে একটা 4 তলা বাড়ি করেছে, লিফটও নাই, 4 তলা বাড়ি করেছে, 2টা তলাতে সে থাকে, 2টো তলা ভাড়া দিয়ে থাকে। তো 2টো তলায় ভাড়া যা আসে এই ভাড়া দিয়ে তার কোনো মতে স্বামী স্ত্রী তার সংসার চলে, আর ছেলে চাকরি করে একটা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটা দিয়ে তার সংসার চলে। এই লোক এখন এই পুরনো গাড়ি যেটা সে ব্যবহার করতে পারে না, হয়তো এমপি কোটা এনেছিল 4000 সিসি বা 5000 সিসির গাড়ি, এটার জন্য এখন তাকে 5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তো এইভাবে যারা জীবিত আছে প্রত্যেকটা লোককে এইভাবে লাশ বানিয়ে দেওয়া হয়েছে।